ক্ষমতাসীনদের অনেকের মুখেই এখন শোনা যাচ্ছে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি, কিন্তু সরকার কি সেই পথে হাঁটবে? অন্যদিকে দেশ জুড়ে যা ঘটছে সেটিকে কি আংশিকভাবেও এড়িয়ে চলা সংবাদ মাধ্যমের উচিত হবে? অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়ে যাবে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন এবং বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন করবেন ইকবাল কবির। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের জন্য জাতীয় সংসদে দাবি তুলেছেন আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা। খালেদা জিয়াকে যদি সত্যিই গ্রেপ্তার করা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে? ধন্যবাদ আপনাকে। যেমনটা দর্শক বলছিলেন, সংসদেই ক্ষমতাসীন দলের অনেক নেতা এটা নিয়ে কথা বলেছেন। যদি গ্রেফতার করা হয় সত্যি, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? জেনারেল মাহবুব। না, এরকম একটা তো কথাবার্তা বাতাসেও আছে, লোকও বলছে, এবং সবচেয়ে বড় কথা জাতীয় সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে। ওখানে মন্ত্রী মহোদয়েরা, সংসদ সদস্যরা তারা সকলেই খালেদা জিয়ার গ্রেফতারের কথা বলছে। তো আমি মনে করি এটা একটা কঠিন সিদ্ধান্ত হবে, এবং এরকম একটা হটকারী সিদ্ধান্ত নিয়ে দেশটাকে একটা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হবে। আমি মনে করি গ্রেফতার কিন্তু আজকে যে রাজনৈতিক বিপর্যয়, আজকে যে সংকট গণতন্ত্রের, আজকে গোটা বাংলাদেশ জুড়ে যে একটা অস্বাভাবিক অবস্থা, তো এটার সলিউশন কিন্তু গ্রেফতারে হয় না। সলিউশন একমাত্র হতে পারে একটা সংলাপ, একটা সমঝোতা, একটা আলোচনা এবং একে অন্যের কাছে। জেনারেল মাহবুব, এমনিই তো দেশ জুড়ে নানা ধরনের সহিংসতা হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, প্রায় 34 জন লোক মারা গেছে, অনেকেই এখনও গুরুতরভাবে আহত আছেন। সহিংসতা হচ্ছে, থেমে নাই। যদি খালেদা জিয়াকে গ্রেফতার করাই হয়, আর কি হবে? না, এটা এত সরলীকরণ আমি মনে করি করাটা ঠিক হবে না। আমি মনে করি যেটা হবে সেটা হচ্ছে কঠিন খাদের শেষ প্রান্তে হয়তো ঠেলে দেওয়া হবে। ধন্যবাদ। এটা একটা ব্রিঙ্কম্যান হিসেবে ধাবিত করা হবে আমি মনে করি দেশকে। সেটা নিশ্চয়ই আমি মনে করি ঠিক হবে না। ধন্যবাদ। শুভবুদ্ধির উদ্রেক হোক সকলের। ধন্যবাদ আপনাকে। সারা হোসেন। আসলে পরিস্থিতি কি হবে আমার পক্ষে বলাটা খুবই কঠিন। যেটা আমার মনে হয় আমরা সবাই যে আসলে অনিশ্চয়তার মধ্যে আছি, এগুলো নিয়ে খালি আমরা স্পেকুলেট করতে পারি, এর বাইরে কিছু না। কিন্তু একটা জিনিস নিয়ে আমার কাছে খুব মানে বিষয়টা একটু কঠিন লাগে, এবং আমার মনে হয় আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে এই প্রশ্নটা থাকবে যে গ্রেফতার কে হবে, কিভাবে হবে, এটা নিশ্চয়ই আইন প্রয়োগকারী সংস্থার একটা ব্যাপার। এটা কি আসলে একদম উপর থেকে আগে থেকে বলে দিয়ে তারপর করাটা কতটা সমীচীন? মানে আপনার কাছে কি মনে হচ্ছে, সে আশঙ্কা কি তৈরি হয়েছে? বা সেটা যদি হয়, জেনারেল মাহবুব বলছেন পরিস্থিতি অনেক খারাপ হবে, আপনি কি সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আমি সেটাই বললাম যে আমি ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে সেই কথাটা বলছি না। আমি শুধু বলছি যে গ্রেফতারের আগে এই বিষয়টা যখন সংসদ থেকে আসে যে অমুককে বা তমুককে গ্রেফতার করতে হবে, তারপর আইন প্রয়োগকারী সংস্থা সেই অনুযায়ী যদি ব্যবস্থা নেয়, তাতে আমাদের কিন্তু আইন প্রয়োগ করা যে হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে খুব বেশি আস্থা থাকে না। আপনার কাছে কি মনে হচ্ছে যে খালেদা জিয়াকে গ্রেফতার করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? আমার মনে হয় এখানে কারা এগুলোর পেছনে আছেন, জড়িত আছেন এই ঘটনাগুলোর পেছনে, সেটা নিয়ে যে একটা সঠিকভাবে তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় আমরা অনেকেই মনে করছি যে অবশ্যই বিএনপি এবং তাদের সাথে যারা আছে, তাদের জামাত শিবির অন্যান্য যে সব দল তাদের সাথে আছেন, তারা দায়ী হবেন, যেহেতু তাদের ডাকা অবরোধের মধ্যেই ঘটনাগুলো ঘটছে। এবং ওনারা শুধু বলছেন আমরা এটার জন্য দায়ী না, কিন্তু তারা সেরকম করে নামছেন না এটা বন্ধ করার জন্য। সেই আশঙ্কা আমাদের অনেকের মধ্যে ঢুকে গেছে। কিন্তু আসলে কারা দায়ী, কে দায়ী না, এই ব্যাপারটা তো তদন্ত করে সেরকম করে আমরা দেখছি না। কয়েকজন হাতে নাতে ধরা পড়েছেন, যাদেরকে জামাত শিবিরের কয়েকজন আছেন, বিএনপির কয়েকজন আছেন। বাকি ঘটনাগুলো আমরা জানি না। রিয়াজ রহমানের ওনার উপরে আক্রমণ হয়েছে, অন্যান্য ঘটনাগুলো ঘটেছে, বাসের উপর আগুন লাগানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্য মানে যেটা খুব, আমি এই সময়টা বলাটাও খুব কঠিন, কিন্তু আমরা এটাও দেখেছি যে বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল
তখনও এই ঠিক এরকম একটা ঘটনা, বাসকে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করা, শেরাটনের সামনে যে ঘটনাটা ঘটেছিল, তখন কিন্তু আওয়ামী লীগকে দায়ী করা হলো। আমি বলছি না মোটেও যে আওয়ামী লীগ দায়ী ছিল, এবং পরবর্তীতে এই মামলাটা প্রত্যাহারও করা হয়েছে, কিন্তু এরকম ঘটনাগুলো আমরা বিভিন্ন সময় হতে দেখেছি। তদন্তটা খুবই দরকার আমার মনে হচ্ছে, এবং সেটা সঠিকভাবে হবে। সেখানে যদি আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনীতিকীকরণ করা হয়, তখন আসলে আস্থাটা চলে যায় যেটা ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। দর্শকদের দিকে একটু যাব, অনেকে হাত তুলেছেন। শুরুতে দ্বিতীয় সারিতে আপনি। আমি বলতে চাচ্ছি যে খালেদা জিয়াকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে কেন করছেন না? এ ব্যাপারে কি সংসদে আইন করার প্রয়োজন আছে? এবং উনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যান নাই, এবং ওনাকে গ্রেপ্তার করতে চান, ভালো কথা, কিন্তু ওনাকে তো রাস্তায় নামতে দিচ্ছেন না। আপনারা রাস্তায় নামতে দেন না আগে, তারপর গ্রেপ্তারের কথা চিন্তা করুন। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, সবাইকে। অনেক ধন্যবাদ। পেছনের সারিতে, সর্বশেষ সারিতে আরেকজন। আমি বলতে চাচ্ছি, একজন খালেদা জিয়া গ্রেপ্তার হলেই কি সকল সমস্যার সমাধান হবে? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে, আমি প্যানেলিস্টদের কাছে প্রশ্ন রাখলাম। আপনি তো একজন সাধারণ মানুষ, আপনার কিছু মনে হয় কি? আপনার আমার মতামত মনে থেকে? হচ্ছে না যে একজন খালেদা জিয়া গ্রেপ্তার হলেই সকল সমস্যার সমাধান হবে। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। শাহিন আনাম। না, আমি সারা যে কথা বলেছে আমি সেই কথাই বলবো যে দেশে একটা আইন শাসন রয়েছে, একটা বিচার ব্যবস্থা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। ভালো করে তদন্ত করতে হবে যে এইগুলো হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। খালি সংসদে বলে দিলে হবে না, বা উড়োভাবে বা মানে এইভাবে যে উপর থেকে আসলো এবং গিয়ে গ্রেফতার করা হলো, এটা তো হতে পারে না। এটা তো একটি দেশের যে আইন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা, এটার কিন্তু পরিপন্থী। তাই মানে হুট করে গিয়ে গ্রেফতার করার প্রশ্ন, তার আগে তো অনেক বড় একটা প্রসেস রয়েছে। আর সবচেয়ে বড় কথা এখানে যে একটা ইনভেস্টিগেশন, একটা তদন্ত যদি ঠিক করে না হয়, তাহলে খালেদা জিয়া কেন, যে কোনো মানুষকে গ্রেফতার করা যায় না। আচ্ছা, তার দোষ তো আগে ঠিক করে ধারণ করতে হবে। এখানে একটি বিষয়, মানে সরকারের যারা সিনিয়র নেতা তাদের অনেকেরই বক্তব্য দিচ্ছিলাম, সংসদেটা আপনি দেখেছেন, খবরের কাগজে এসেছে। যেমন তথ্যমন্ত্রী বলছেন যে সংলাপের টেবিলে নয়, খালেদার জায়গায় কারাগার। সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন খালেদাকে নির্মূল করতে হবে। সংসদে আলোচনা হচ্ছে, পরিস্থিতি যেটা হচ্ছে, যে আলোচনাগুলো হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে খালেদাকে গ্রেফতার করার জন্য একটা ক্ষেত্র বা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে? হয়তো হচ্ছে, একটা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে, অনেকেই বলছে, কিন্তু সেটা কতটা লাভ হবে? যে আজকে যে দেশের এত বড় একটা সংকটময় যে সময়, এটার কোনো সমাধান সবাই তো সমাধান চাচ্ছে, সবার লক্ষ্য কিন্তু যে এই সংকটময় জায়গা থেকে আমরা ফিরে আসি। তো শুধু এটা এমফেসাইজ করা যে তাকে মানে গ্রেফতার করো বা নির্মূল করো, এগুলো খুব নেগেটিভ কথাবার্তা। এটা কিন্তু কোনো ভালো দিকে আমার মনে হয়। তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে যদি গ্রেফতার করা হয়? জেনারেল মাহবুব বলছেন যেটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কোন দিকে যেতে পারে সেটা বলা, আমিও যেমন সারা বলেছে, সেটা বলা খুব কঠিন, কারণ এটা একটা আনপ্রেডিক্টেবল একটা বিষয়। কে জানতো যে কয়েকদিন আগে, 14-15 এক মাস 20 দিন আগে, যে আজকে দেশে এতগুলো মানুষ মারা হবে, এতগুলো মানুষ মরে যাবে, বা ককটেল নিক্ষেপ করে তাদের প্রাণ যাবে। এটা তো আমরা কেউ আশঙ্কা করি নাই। এটাতে একটা নতুন সহিংসতার একটা নতুন মাত্রা এসে গেছে রাজনীতি। ধন্যবাদ আপনাকে। আবারও একটু দর্শকদের কাছে যাব, বাঁ দিকে মাঝামাঝি। মখা আলমগীর যেভাবে বলছিল যে রানা প্লাজা যেভাবে দোষে ফেলছে, আমার মনে হয় বেগম খালেদা জিয়াকে যদি এভাবে যদি ধরা হয়, অ্যারেস্ট করা হয়, বাংলাদেশটা ঠিক ওইভাবেই দোষে পড়বে। আরেকটা প্রশ্ন আমার মাননীয় মন্ত্রী শাহজাহান খানের সাহেবের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে জনগণের অধিকার আদায় করার জন্য, জনগণের অধিকারের জন্য, কিন্তু আজকে জনগণের অধিকার বলতে কোনো কিছুই নেই। বাট কিছুদিন আগে দেখলাম, গতকালকে না পরশুকে দেখলাম, গণমাধ্যমকেও কণ্ঠরোধ করা হয়েছে। আগে দেখলাম দেশকে কণ্ঠরোধ করা হয়েছে। এই প্রসঙ্গে আমরা পরে আসবো। ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আমরা পরে আসবো। আরেকজন হাত তুলেছেন মাঝখানে, একজন নারী হাত তুলেছেন। আমি একটি কথা বলতে চাই যে বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করার ব্যাপারে যে ধরনের পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, সেটা একটা গণতান্ত্রিক দেশে
মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, তারা বলতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তাকে অ্যারেস্ট করা হবে। আর দ্বিতীয় কথা হলো যে বর্তমানে 2,278 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে গত এই 16 দিনের এই আপনার অবরোধে। এই যে অর্থনৈতিকভাবে যে বিপর্যয়, যে বিধ্বস্ত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, এর জন্য কে দায়ী? তো হুকুমের আসামি যদি হয় এবং তাকে যদি প্রিন্ট পত্রপত্রিকা যদি এই ধরনের মন্তব্য করে, আমি মনে করি পত্রপত্রিকা করছে না, এটা কোনো বাধা নেই। অ্যারেস্ট হবে কি হবে না সেটা আইনের ব্যাপার, কিন্তু মন্তব্য করাতে কোনো বাধা নেই। তবে এই যে অর্থনৈতিক বিপর্যয়, বিধ্বস্ত অর্থনীতির জন্য কে দায়ী সেটা আমরা সবাই এখন। আরেকটা জিনিস, এই যে আপনার আগে একজন দর্শক প্রশ্ন করছিলেন যে খালেদা জিয়াকে যদি গ্রেফতার করা হয়, ওনার ভাষায় বাংলাদেশ ধসে পড়বে। বাংলাদেশ ধসে পড়ে না। বঙ্গবন্ধু জাতির পিতা, তিনি মরে গেছেন, তিনি ছাড়া বাংলাদেশের অস্তিত্ব একদিন কল্পনা করা যায়নি। আজকে তারপরেও বাংলাদেশ টিকে আছে বিশ্বের বুকে মাথা উঁচু করে। কোনো মানুষের অবর্তমানে একটা দেশের গতি থেমে যেতে পারে না। ধন্যবাদ। মনে করি বেগম খালেদা জিয়াকে যেটা উনি মন্তব্য করেছেন ভিত্তিহীন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। আমি আমার আলোচনার শুরুতেই জামাত বিএনপি 20 দলীয় জোটের ঢাকা অবরোধ এবং হরতালে যে নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন আমি পরিবহন সেক্টরে কাজ করি এবং 44 বছর আমি পরিবহন সেক্টরের নেতৃত্ব দিচ্ছি। কোনো আন্দোলনে আমি দেখিনি যে বিরোধী দল কখনো জনগণের প্রতিপক্ষ হয়ে থাকে, জনগণকে হত্যা করে আন্দোলনের নামে। এইটা আমার জীবনে আমি দেখিনি, আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না। আরেক ভাই বলেছেন রানা প্লাজার মতো ভেঙে পড়বে যদি খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, 2 নেত্রীকে গ্রেপ্তার করলো কেয়ারটেকারের সময়, 2 শব্দ হয়নি বাংলাদেশে, সত্য কিনা? তাহলে পরে কিভাবে আপনি আশা করেন যে খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে একেবারে রানা প্লাজার মতো ভেঙে পড়বে? প্রশ্নই আসে না। সেই সম্ভাবনা কি আছে? কোনো সম্ভাবনা নেই। প্রশ্ন হলো এই জায়গাটা, আর গ্রেপ্তারের কথা আমি বলছি না যে গ্রেপ্তার করা হচ্ছে তাকে। এ পর্যন্ত যে কয়েকটি বোমাবাজি হয়েছে, পেট্রোল বোমা মারা হয়েছে, যারা ধরা পড়েছে তারা কারা? এই বাপ্পিটা কে? যে বাপ্পি বোমা বানাতে গিয়ে হাত উড়ে গিয়ে মরে গেল, সেই বাপ্পিটা কে? যে জামাতের ছেলেগুলো ধরা পড়ছে তারা কারা? কাদের নির্দেশে এগুলো করছে, সে কে? সেইটাকে চিহ্নিত করা হয়েছে। যে হৃদয়, যে অনিকের দুটি চোখ চলে গেল, এসএসসি পরীক্ষা দেবেন, তার পরীক্ষা দেওয়া হলো না, এর জন্য কি আপনারা খালেদা জিয়া চলে গেল, তার দায়িত্বটা কে নেবে? এটা কি খালেদা জিয়াকে দায়ী করছেন? অবশ্যই। কেন? আমি একটা উদাহরণ দিই আপনাকে। সেটা হলো যে যখন মহাত্মা গান্ধী ভারত বিরোধী অহিংস আন্দোলন করেছিল, তখন ভারতের একটা জায়গা, চৌরি চৌরা নামক একটা জায়গায় এক থানার উপরে আক্রমণ করেছিল আপনার আন্দোলনকারীরা। সেই থানা আক্রমণের কারণে মহাত্মা গান্ধী সাথে সাথে সেই আন্দোলন বন্ধ করে দিলেন। আমার প্রশ্ন হলো এই জায়গাটায়, বেগম খালেদা জিয়া কি বলেছেন যে আজকে এগুলো যারা করছে আমার দলের লোকটা, শুধু এগুলো বন্ধ করে দাও, বন্ধ না করলে আমার আন্দোলন আপাতত স্থগিত? ঠিক আছে, সেটাও যদি বলতেন তাহলে কি অবস্থা দাঁড়াতো? তারাও তো আজকের এই পরিস্থিতি দাঁড়াতো না। সুতরাং আমি যেটা মনে করি যে আজকে হত্যাযজ্ঞ, সন্ত্রাস, সম্পদ ধ্বংস করা ইত্যাদি যদি বন্ধ না হয়, তাহলে তারা যারা এগুলো করেছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা হবে। সংক্ষেপে যদি একটা প্রশ্ন করেন, বাংলাদেশে 1991 সালের পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে, 91 থেকে শুরু করে, আমরা দেখেছি বিএনপি বা আওয়ামী লীগের শাসন আমলে কখনোই বিরোধী নেত্রীরা গ্রেফতার হননি। এখন কি এই দুটো দলের এখন কি সে সম্ভাবনা তৈরি হয়েছে? আপনারা কেন সম্ভাবনার কথা ভাবছেন? যেহেতু সংসদে এসেছে, কোনো সিদ্ধান্ত ভাবছেন কেন? এগুলো যেহেতু বক্তব্য এসেছে সেই জন্য। সেটা হলো যে আপনি যেটা বলেছেন যে এগুলো দিয়ে ওনাকে সাবধান করা হচ্ছে যে আপনি এগুলো বন্ধ করেন, না হলে একটা পরিস্থিতি সৃষ্টি হতেই পারে। ধন্যবাদ আপনাকে। দেখি একজন দর্শক মাঝখানে একজন হাত তুলেছেন, একজন নারী। হ্যাঁ, মাঝখানে। আমরা শুধু হরতাল আর অবরোধকেই দেখতেছি, কিন্তু একজন বিরোধী দলীয় নেত্রীকে কোনো প্রকার স্বাধীনতা দেওয়া হচ্ছে না। তার গেটে কার্যালয়ের সামনে তালা দেওয়া হচ্ছে, তার ইটের ট্রাক, বালুর ট্রাক রাখা হচ্ছে। কেন? মহাসমাবেশের সময় বাইরে থেকে কোনো বাস আসতে পারে না, কোনো লঞ্চ আসতে পারে না। এটা কোনো বিরোধী দলীয় নেত্রীর স্বাধীনতা হইতে পারে না। আমরা শুধু হরতাল অবরোধ কেন দেখবো? এর পিছনে কি অন্য কারো কি কোনোই দায়ী না? শুধু আমরা কেন বেগম খালেদা জিয়াকে দায়ী? আপনার কাছে কি মনে হয় যে শাহজাহান খান বলছিলেন যারা হরতাল অবরোধ দেখেছে দায়টা তাদেরই থাকে, যেহেতু ওই কর্ম থাকবে? আমরা যে দেখতে পারি বিশ্বজিতের সময় চাপাতি দিয়ে মারছে কারা? ওটা আমেরিকার ছিল, জগন্নাথের ছাত্র ছিল। শুধু একটাকে কেন আমরা দেবো? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। শাহিনা নাম। আমি
এটা বিশ্বজিতের সঙ্গে এটার তুলনা আমি ভালো করে বুঝলাম না। এটা একটা ঘটনা ছিল, জঘন্য ঘটনা ছিল, এবং যে করেছে তাকে ধরা হয়েছে। আজকে 34 জন মারা গেছে বোমা নিক্ষেপে, এবং মারা যাচ্ছে, এবং আরও হাসপাতালে অনেকেই আছে যারা মারা হয়তো যাবে, ক্রিটিক্যাল অবস্থায় আছে। এটার সঙ্গে বিশ্বজিতের কোনো তুলনা হয় না। অবশ্যই যেটা বলেছেন উনি, যে একজন বিরোধী দলের নেতা, তাকে বন্ধ করে তাকে বেরিয়ে আসতে না দেওয়া অবশ্যই তার গণতান্ত্রিক তার অধিকার বা আমাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে, এটা কিন্তু ঠিক কথা। ধন্যবাদ আপনাকে। জেনারেল মাহবুব, শাহজাহান খান বললেন যে এটা একটা ধরনের ওয়ার্নিং, যে বক্তব্যগুলো এসেছে খালেদা জিয়ার প্রতি, যদি পরিস্থিতি হইতেও পারে যদি এভাবে চলে। না, আমি এইভাবে বলতে চাই, আমরা এই সংকটের মর্মমূলে যাচ্ছি না কেন? সংকটের মর্মমূল যেটা হচ্ছে যে গণতন্ত্রের হত্যা করা হয়েছে 5ই জানুয়ারি গত বছরে। এখানে বাক স্বাধীনতা নেই, সমাবেশ করার স্বাধীনতা নেই, কণ্ঠরোধ হচ্ছে, মিডিয়াকে গ্যাগ করা হচ্ছে, এবং এই যে জানমালের ক্ষতি যেটা বলছি, সেটা তো সরকারের, এখানে সম্পূর্ণভাবে সরকার দায়ী, কারণ তারাই এই পরিস্থিতি তৈরি করেছে। এবং এই যে নাগরিকের, প্রত্যেকটা নাগরিকের তার নিরাপত্তা দেওয়া, তার জানমালের নিরাপত্তা দেওয়া, সেটা তো সরকারের দায়িত্ব। কিন্তু কর্মসূচি যারা ডাকে তাদেরও তো দায়িত্ব থাকে নাকি? না, নিশ্চয়ই। আমরা বলি যে আমাদের কর্মসূচি অহিংস, আমাদের একটা মহৎ উদ্দেশ্যে আমরা এই আন্দোলনে আছি। মানুষ তো মারা যাচ্ছে, কারা করছে? আন্দোলন হচ্ছে, এটা কারা করছে তাহলে? কারা করছে গণতন্ত্রের রক্ষার? কারা করছে জেনারেল মাহবুব? এটা তাহলে কারা? আমি মনে করি বিএনপি করছে না। এখন কেউ করছে, নিশ্চয়ই করছে, সহিংসতা হচ্ছে। কারণ আমি নিজে বাণিজ্য গিয়ে দেখেছি তাদের আর্তনাদ। তো এটা বিএনপি করছে না, কিন্তু আমি মনে করি এই আবরণ নিয়ে কেউ নিশ্চয়ই অপশক্তি, গোপনীয় শক্তি তারা ঢুকে পড়ছে, তারা করছে। ধন্যবাদ আপনাকে। কিন্তু এটার থেকে উত্তরণ হটাতে হয়, তাহলে একমাত্র কথা হচ্ছে সকলকে এটার মর্মমূলে যেতে হয়। ধন্যবাদ জেনারেল মাহবুব, অনেক ধন্যবাদ আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে মনে করিয়ে দেই, বিবিসি বাংলাদেশ সংলাপের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান, তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতা আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসি বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন রফিকুল ইসলাম রিহাব। সহিংসতাকে উস্কে দেয় এমন খবর প্রচার না করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে সরকার যে পরামর্শ দিয়েছে, তাকে কি গণমাধ্যমের উপর হস্তক্ষেপ হিসাবে দেখার সুযোগ রয়েছে? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি সরকারের শীর্ষস্থানীয় 5 জন মন্ত্রী বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে এই কথা বলেছেন। শাহিন আনাম, আপনাকে দিয়ে শুরু করে। আপনারা তো রাইট টু ইনফরমেশন, তথ্য অধিকার নিয়ে কথা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন। ওনার প্রশ্নটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কি হস্তক্ষেপ হিসেবে দেখার সুযোগ আছে? অবশ্যই গণমাধ্যমকে বলা, একটা ডাইরেকশন দেওয়া কি করবে না করবে, এটা তো হস্তক্ষেপ তো বলা যেতে পারে অবশ্যই। কিন্তু আবার অন্যদিকেও আমরা দেখেছি এতদিন যে গণমাধ্যমে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ায় যে টক শোগুলো হয়, সবাই কিন্তু একদম আপন মনে যা খুশি কিন্তু বলে, এবং সেটা এখন পর্যন্ত গ্যাগ করা হয় নাই। হয়তো আস্তে আস্তে স্যাটেল ওয়েতে করা হবে ভবিষ্যতে, কিন্তু অনেকেই অনেক কথাই বলে। কিন্তু যদি ডাইরেক্টিভ দেওয়া হয়, আমি আবার বলছি যে এটা অবশ্যই গ্যাগ করা, তাকে ডাইরেক্ট তাদেরকে বলা যে এটা বলতে পারবে, এটা বলতে পারবে না, এটা অগণতান্ত্রিক। তারা তো বলছে যে যেগুলো সহিংসতা উস্কে দিচ্ছে সেই ধরনের খবর না প্রচার করার জন্য অনুরোধ করেছে বা আহ্বান জানিয়েছে। না, কিন্তু সবার তো জানার, মানুষের, জনগণের জানার অধিকার আছে কি হচ্ছে দেশে, কি ঘটছে, এটা তো গণমাধ্যমকে দেখাতেই হবে। এবং ওটা কিভাবে দেখায়, ওটা উস্কে দেওয়ার জন্য দেখায়, সেটা তো একটা সাবজেক্টিভ। আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি যে টেলিভিশন চ্যানেলগুলো খবর দেখছেন বা বিভিন্ন অনুষ্ঠান দেখছেন, আপনার কাছে কি কখনো মনে হয়েছে গত 2 সপ্তাহে যে সেরকম কিছু হচ্ছে? মনে হয় না উস্কায়। আমি ব্যথিত হই, আমি দুঃখ পাই, আমি কষ্ট পাই দেখলে। এটাই হলো আমার ফিলিং। কিন্তু কোনো উস্কানি হচ্ছে না। আমার কাছে এটা উস্কানি মনে হয়। ধন্যবাদ আপনাকে। সারা হোসেন। জি, আমার কাছে মনে হয় অবশ্যই এটা একটা স্বাধীনতার উপর হস্তক্ষেপ তো অবশ্যই হচ্ছে। কারণ এখানে আমার মনে হয় আমরা
সবাই সচেতন নাগরিক এবং আমরা এই দৃশ্যগুলো দেখে এই কথাগুলো শুনে আমরা নিজেই নিজেদের কিন্তু মতামত ঠিক করতে পারি। আজকে আপনাদের মধ্যেই কিন্তু ভিন্ন মতামত আছে, আমরা সবাই একই দৃশ্যগুলো দেখে এক জায়গায় পৌঁছতে পেরেছি। ওগুলো না দেখতে পেয়ে যদি আমাদের কাছে যদি শুধু সরকারি বাণীগুলো আসতে থাকে তাহলে কি আমাদের অবস্থা এর চেয়ে ভালো হবে? তখন কি আমরা আসলে সবাই সরকারের পেছনে দাঁড়িয়ে বলবো যে আমাদের কিছুই জানা দরকার নাই, এইভাবে আপনারা যা বলবেন সেগুলোই আমরা মানবো? সেটা কোনোভাবে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে আসলে চলতে পারে না। আর এখন যেটা আমরা দায়িত্বহীনতার ব্যাপারটা, দায়িত্ব নিয়ে কাজ করার আমি সেটা আপনি বলবেন, যারা সে বৈঠকে উপস্থিত ছিলেন গণমাধ্যমের কয়েকজন কর্তা ব্যক্তি যারা টেলিভিশনের সামনে কথা বলেছেন, তারা বলছেন যে না, কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি, সরকার বলেছে, তারা নির্দেশনার বিষয়টা অস্বীকার করছে। কিন্তু এখানে যে বিষয়টা আছে, কিন্তু যে বিষয়টা আমরা দেখেছি বেশ কয়েক বছর ধরে এখন, যে সেন্সর ওরকম করে না আসলেও একটা সেলফ সেন্সরশিপের বিষয়ের মধ্যে আমরা অনেক আগেই চলে এসেছি। এবং সেটা হলো যে বিভিন্ন টেলিভিশনেও যারা আছেন, পত্রপত্রিকায়ও যারা আছেন, অনেকেই কিন্তু অনেক সতর্ক হয়ে অলরেডি হয়ে গেছেন কি তারা বলতে পারবেন না বলতে পারবেন। এবং এখানে আসলে আইনের ব্যবহার এবং অপপ্রয়োগের ব্যাপারটা এখানে রয়েছে। আপনারা জানেন আমাদের অনেক কড়া কড়া আইনগুলো আছে। তথ্য প্রযুক্তি আইনে বলা আছে যে আপনি যদি কোনোভাবে রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করেন তাহলে আপনার 10 বছর কারাদণ্ড হতে পারে। এখন এরকম আইন যেখানে আছে, যেখানে ফেসবুক পোস্টিংয়ের জন্য নিয়মিত কিন্তু একদম অল্প বয়সের যারা, তাদেরকেই ধরা, ইদানিং দেখলাম 21 বছর বয়সের একটা মেয়েকে বোধহয় ধরা হয়েছে, কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, এর আগেও কয়েকটা ছাত্রকে ধরা হয়েছে। তো এরকম পরিস্থিতি যেখানে বিরাজ করছে তখন সেলফ সেন্সরশিপ একটা নিয়মই হয়ে যায়। সেই বৈঠকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যেটা আমি পত্রিকা থেকে উদ্ধৃত করছি, তিনি বলছেন যে সত্যটা তুলে ধরা হবে, যেমন ঢাকা শহরে যানজট পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, সে কথাও তুলে ধরতে হবে। হ্যাঁ, যখন স্বাভাবিক হয় তখন ওনারা তুলে ধরবেন, কিন্তু যখন স্বাভাবিক না তখন যদি বলেই দেওয়া হয়, কালকের ঘটনাকে যদি বিচ্ছিন্ন ঘটনা একটা বলে দেওয়া হয় যে সব কিছুই স্বাভাবিক, হঠাৎ করে যাত্রাবাড়িতে এতজন একসাথে পড়লো, আবার পাশাপাশি আমাদেরকে এটাও বলা হচ্ছে যে যেটা হচ্ছে সেটা সন্ত্রাস। এখন সন্ত্রাস আমরা বলতেই চাই, কিন্তু বলার জন্য আমার তো বুঝতে হবে যে কি হচ্ছে, কার সামনে কাকে কিভাবে মারা হচ্ছে, সেটা না বুঝলে আমি কেন বলতে যাব? আমার মনে হয় আমাদের অবশ্যই ক্ষমতা আছে নিজেদের বোঝার কি হচ্ছে না হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এবং সেটার জন্য আরও আলোচনা দরকার, আলোচনা কমানো উচিত না। ধন্যবাদ আপনাকে। দর্শকদের কাছে আবারও ফিরে যাই, মাঝখানে একজন হাত তুলেছেন দর্শক। নেতিবাচক কোনো কিছুই দেখানো উচিত না, কারণ আমরা বাংলাদেশকে যদি ভালোবেসে থাকি তাহলে এই যে যেমন অনেক সময় আমরা দেখেছি বিরোধী দলীয় যারা আছে তারা আগে টেলিফোন করে ওই চ্যানেলগুলোকে আনে যে আমরা আজকে এইখানে গাড়ি পোড়াবো, আপনারা আজকে এখানে থাকবেন, ওই স্পটে তারা সঙ্গে সঙ্গে চলে যায়। আমরা দেখেছি গাড়ি যে পোড়াচ্ছে তার চেহারা দেখায় না এই গণমাধ্যম, এটা তার মানে সরকারের বিপক্ষে কাজগুলো করছে, আমরা এটাকে সাপোর্ট করবো না। ধন্যবাদ। তার মুখ চেহারাটা দেখায় না, কিন্তু এই যে ছুড়ে মারছে এই হাতটা দেখায়, কিন্তু তার চেহারাটা দেখায় না। এইটা আমরা মনে করি দেশের বিপক্ষে কাজ করছে। ধন্যবাদ আপনাকে, সেজন্য আমরা এটার বিপক্ষে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক পেছনের দিকে, একজন নারী যিনি হাত তুলেছেন। মাননীয় মন্ত্রী কিছুক্ষণ আগে বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুজন গ্রেফতার হয়েছিলেন। আমি আপনাকে অনুরোধ করছি আপনি এই প্রসঙ্গে থাকবেন। গণমাধ্যম বলছি, কিন্তু তখন তো আমাদের গণমাধ্যমের অধিকার পুরোপুরি হনন করা হয়েছিল, তাই না? তো এখন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করার পরও কি এমন কিছু, মানে এমন যদি হয় তাহলেও কি এভাবেই কি গণমাধ্যমের অধিকার হনন করে নেওয়া হবে, যেন আমরা কিছু না বলতে পারি বা আমাদের রিয়াকশন কি হচ্ছে এগুলো যেন না বোঝা যায়? আপনার কাছে কি মনে হচ্ছে এখন গণতন্ত্র গণমাধ্যম কোনো সেন্সরশিপের মধ্যে আছে? আপনার মনে হয় সেটা? না, মন্ত্রী কিছুক্ষণ আগে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আমলে কিন্তু কোনো মানে আমাদের দুই নেত্রী গ্রেফতার হবার পর আমরা কিছু বলতে পারিনি, কিন্তু সেটা কিন্তু গণমাধ্যমের অধিকার হরণ করার কারণেই অনেকটা হয়েছিল। তখন যদি গণমাধ্যম ওপেন থাকতো তাহলে কিন্তু আমরা হয়তো অনেক বড় আন্দোলনের দিকে এগিয়ে যেতে পারতাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে বাঁ পাশে আরেকজন মাঝখানে, খুব সংক্ষেপে। গণমাধ্যমকে টুটি চেপে ধরার জন্যে গভর্নমেন্ট গণমাধ্যমের মালিকদেরকে ডেকে নিয়ে এক ধরনের হুমকি প্রদান করছে। আমি অল্প ভাষায় বলতে চাই, এটা এক ধরনের হুমকি, কারণ কখনোই গণমাধ্যমকে সরকার ডেকে আনে বলতে পারে না যে আপনার এটা যেন পুরা এইগুলো পুড়তেছে বা অন্য কিছু করে দেখাবেন না। গণমাধ্যমে কি এরকম কোনো কিছু আছে যে পুরাটা দেখাইতে পারবে না আর অন্যটা দেখাতে পারবে? এই ধরনের তো কোনো সিস্টেম নাই। যা ঘটতেছে নিত্যদিন যা হচ্ছে তাই দেখাতে হবে, তাই করতে হবে, তাইলেই বোঝা যাবে যে গণমাধ্যমের উপর কোনো ধরনের প্রেশার নেই এবং গণমাধ্যম স্বাধীন স্বাধীন স্বাধীন। এটা আমরা দেখতে চাই বাংলাদেশে, তাইলে এই দেশে গণতান্ত্রিক অধিকার সবাই ফিরে পাবে। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। শাহজাহান খান, এই নির্দেশনা মানে এই বৈঠক নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে। এই বিষয়ে বলার আগে আমি একটা ছোট্ট বিষয় বলি।
আমার ছেলে 10 বছর বয়স, এই ছেলেটাকে আমি বড় ছেলেটাকে আমি সবসময় মুক্তিযুদ্ধের গল্প বলতাম, শোনাতাম, একে সুযোগ পাইনি নানা কারণে। কিন্তু এ ঘরে বসে বসে ভূতের ছবি দেখতো। তো একদিন আমাকে বলছে, বাবা শশী ভাইয়া কি একা একা ঘুমাতো? কত বছর বয়স? আমি বললাম তো, ও তো 5-6 বছর থেকে একা একা ঘুমাতো। তাই শশী ভাইয়া খুব সাহসী, ও এখনও আমার কোলে ঘুমায় কেন জানেন? তার মনে ওই যে ভূত পেত্নীর যে ছবিগুলো দেখেছে, সেই ভয়টা তার মধ্যে এখনও কাজ করে। আমরা গণমাধ্যমের কিন্তু টুটি চেপে ধরার জন্য করিনি, এটা পরামর্শের ব্যাপার। আপনারা এটা যদি ভালো করে পড়তেন তাহলে এই বিষয়টা আপনাদের মধ্যে এই বিভ্রান্তি ছড়াতো না। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেও খুনের ছবি, পোড়া ছবি, এই ছবিগুলো প্রদর্শন করা হতো। ওই সময় কিন্তু তথ্যমন্ত্রী তাদেরকে ডেকে বলেছে, আপনারা ছবিগুলো না দেখায় আর নিউজটাকে আপনারা দেন। এবং আজকে এখন দেখবেন যে পোড়া ছবি বা এর উপর একটা আফসা, একটা প্রলেপ দিয়ে সেগুলো দেখানো হয়। এর ফলে কি হয়, আপনার যে ওই যে বাচ্চার কথাটা বললাম, আমার সন্তানের কথাটা, সেই সন্তানের মতো বহু সন্তানের মনে যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, সেই সম্পর্কে এই গণমাধ্যমকে মাঝে মাঝে নিয়ে তথ্যমন্ত্রী বসে থাকেন। তবে এবারে বসার একটা বিষয়টা হলো কি, যে একটা জিনিস দেখবেন, একই ঘটনা বারবার টেলিভিশনে দেখ, একই ঘটনা, কিন্তু বলা হলো যে ঢাকা শহরে কি যানজট নাই এখন? এই যে হরতাল হয়, যানজট হয় না? তাহলে এই থেকে আপনি কি বলবেন না যে হরতাল অবরোধের মধ্যেও এখানে যানজট চলছে? এটা কি গণমাধ্যমের দায়িত্ব নয়? ওই কথাটা যদি আমরা মন্ত্রীরা যদি পরামর্শ দিই, আমরা তো বলি নাই তোমরা এটা বন্ধ করো, আমরা বলেছি যে পরামর্শ আমরা দিয়েছি মাত্র, যে তোমরা এমন কোনো দৃশ্য দেখাবে না যেই দৃশ্যগুলো মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এবং এমন দৃশ্য দেখাতে হবে যে এই হরতাল অবরোধেও স্বাভাবিক গাড়ি চলাচল করছে। এই শাহজাহান খান, একটি বিষয় খুব সংক্ষেপে, আপনারা যখন পরামর্শ দিচ্ছেন সেটা অনেকের মধ্যে একটা ভীতি তৈরি করছে, যেমন সারা হোসেন এবং শাহিন আলম মনে করছেন বাঘ ভাল্লুক যে আমাদের কথায় তারা ভীতি সন্ত্রস্ত হয়ে পড়বে, এটা তো ঠিক না। আমি যেটা মনে করি যে আজকে আপনাদের যদি জিজ্ঞেস করি, বাংলা ছবি অশ্লীল দৃশ্যগুলো বন্ধ করে দেওয়া হয় না, তাহলে সেটাও তো আপনি সেন্সার করছেন। কেন করবেন? আপনি হলিউডের মতো, বলিউডের মতো আপনি সেই ছবিগুলো এখানে আমার বাঙালি ইয়েতে নিয়ে আসেন, কারণ আমার কালচার, আমার মনের মানসিকতা, আমার এই দেশের ছাত্রছাত্রীদের আপনি বলছেন যে কোনো চাপ দেয়নি সরকার? আমরা কোনো চাপ দেইনি, আমরা বরং তাদেরকে পরামর্শ দিয়েছি এমন কোনো দৃশ্য আপনারা দেখাবেন না যেই দৃশ্যে আমাদের মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়, ভয়ভীতির সৃষ্টি হয়। এবং পাশাপাশি একদিকে যেমন আমার এক ভাই বলেছে যে বোম মারে ইত্যাদি, এইগুলো হাত দেখায় অথচ লোক দেখায় না। আপনার এই যে সাংবাদিক বন্ধু, সে কি করে বুঝলো ওই সময় ওই জায়গাটায় বোম মারবে? তাহলে নিশ্চয়ই তার কাছে ফোন যায়, এই ফোন যাওয়ার পরে সে ওই ছবিটা নেয়। তাহলে তারও তো দায়িত্ব যে আজকে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে, ওই সাংবাদিকের কি একটা সামাজিক বা কোনো মানবিক কোনো দায়িত্ব নাই? ধন্যবাদ সে এই কথাটা পুলিশের কাছে বলে যাও। ধন্যবাদ আপনাকে জেনারেল মাহবুব। আসলে গণতন্ত্র যদি এটা একটা অট্টালিকা হয়ে থাকে, গণতন্ত্র অট্টালিকার চতুর্থ যে স্তম্ভ সেটা গণমাধ্যম। আজকে যেটা হচ্ছে সেটা নিশ্চয়ই গণমাধ্যমকে কণ্ঠরোধ করা হচ্ছে, হস্তক্ষেপ করা হচ্ছে, তার স্বাধীনতা নেই। এখানে শাহজাহান খান তো বলছেন এটা পরামর্শ, শুধু না, মোটেই পরামর্শের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে না। আজকে আমরা কি দেখছি, সম্প্রচার নীতিমালার নামে একটা অন্ধকার তমসাচ্ছন্ন একটা নীতিমালা তারা তৈরি করেছে এবং গণমাধ্যমকে গ্যাগ করতেছে। তারা সত্যকে সামনে নেওয়ার তাদের সাহস নেই, তারা সত্যকে থেকে সবসময় দূরে থাকছে। তো আমি মনে করি যে গণমাধ্যমের স্বাধীনতাটাই কিন্তু গণতন্ত্রের মূল কথা। তো গণতন্ত্র যেহেতু 5ই জানুয়ারির নির্বাচনে গণতন্ত্রের হত্যা হয়েছে, সেই জন্য হয়তো গণমাধ্যমকেও আমরা হত্যা করছি, প্রতিনিয়ত হত্যা করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জেনারেল মাহবুব। আবার একটু দর্শকদের কাছে যে মাঝখানে একজন হাত তুলেছেন, নারী। ওনাদের কথায় যা মনে হচ্ছে তা হচ্ছে ওনারা যে কোনো কথা বলছেন যে এটা শুধুমাত্র পরামর্শমূলক কিংবা অন্য কোনো কিছু। তো ওনাদের কথাই কিন্তু আমরা পরামর্শ মনে করছি না, ওনাদের কথা আমাদের মনে হচ্ছে যে ওনারা যা বলছেন তা পুরোপুরি একটা আইনের কন্ট্রোল ওনাদের হাতে আছেন, কিংবা ওনারা যা বলবেন ওইরকমভাবেই সব কিছু চলতে হবে, এরকম একটা ইশারা চলছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। শাহজাহান খান তো এর মধ্যে জবাবও দিয়েছেন, একই কথা বলেছেন। আমি তো জবাব দিলাম, আর একটু কথাটা বলা দরকার যে আমার ভাই মাহবুব সাহেব বারবার গণতন্ত্রের কথা বলছেন। আসলে গণতন্ত্র কি এই বোমাবাজি? গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আমাদের জানা আছে।
বঙ্গবন্ধু স্বাধীনতার সময় যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, আমরা ইতিহাসে যাব না, না না একটু সত্য, আমি একটু বলবো, যে বঙ্গবন্ধু যে ডাক দিয়েছিলেন স্বাধীনতার, যে অসহযোগ আন্দোলন করেছিলেন, তখনও কিন্তু একটা ছাড় দিয়েছিলেন, আপনাদের মনে আছে, রিক্সা গাড়ি চলবে, ঠেলা গাড়ি চলবে, একটা ছাড় দিয়েছিলেন। আর ওনারা আপসীর এমন আপসীর, মানুষ মারো, গাড়ি পোড়াও, বাড়ি পোড়াও, এইগুলো চালিয়ে যাচ্ছে। এটা কি গণতন্ত্র? ধন্যবাদ আপনাকে। তার কাছে প্রশ্ন করবো, এটা গণতন্ত্রটা? খুব সংক্ষেপে 30 সেকেন্ডে আপনি জবাব দিবেন। না, আমি এইভাবে বলতে চাই, গণতন্ত্রের জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের জন্যই কিন্তু স্বাধীনতা, এবং গণতন্ত্র, মুক্তিযুদ্ধের যে চেতনা, এগুলো সবই কিন্তু সমার্থক শব্দ। তো যেটা মন্ত্রী মহোদয় বললেন যে গণতন্ত্র, আজকে তো গণতন্ত্র নেই, যার জন্যই এরকম একটা বিরাট সংকট। সেই সংকটটাকে আপনাদের স্বাভাবিকভাবে নিতে হবে এবং তার জন্য এগিয়ে আসতে হবে সমাধানের জন্য। ধন্যবাদ। এখানে কণ্ঠরোধ করে এর কোনো লাভ হবে না। ধন্যবাদ আপনাকে জেনারেল মাহবুব। আমি দর্শক শ্রোতাদের আবারও মনে করিয়ে দেই, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান, তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা বিবিসি বাংলাদেশ সংলাপের অনুষ্ঠানগুলো টেলিভিশনে দেখতে পারছেন না বা কিংবা দেখার সুযোগ হচ্ছে না, সেটা আপনারা ইউটিউবে দেখতে পারেন। বিবিসি বাংলাদেশ সংলাপের প্রতিটি পর্ব প্রতি সোমবার মধ্যরাতের আগেই ইউটিউবে আপলোড করা হচ্ছে, সেখানে আপনারা দেখতে পাবেন। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আবারও ফিরে এলাম, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন সাব্বির আহমেদ। আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক সমস্যা নিরসনে আগে সুশীল সমাজের ভূমিকা দেখা গেল, চলমান সংকট সমাধানে তাদের কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না, এর কারণটা কি? রাজনৈতিক সমস্যা নিরসনে তিনি বলছেন এর আগে সুশীল সমাজের ভূমিকা দেখা গেলেও এবারে কেন সেরকম কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না? শাহিনা নাম, আপনাকে দিয়ে শুরু করি। আসলে একটা সমস্যা আছে, আমি আপনার সঙ্গে একমত, ভূমিকা খুব একটা দেখা যাচ্ছে না। সমস্যা হলো যে আমরা নাগরিক সমাজ থেকে যারা এসছি, আমরা যে কোনো কথা যদি আমরা বলি, আজকে যদি আমি রাস্তায় দাঁড়িয়ে বলি যে এই নৃশংস হত্যাকাণ্ড বন্ধ করো, আমাকে লেবেল করা হবে যে আমি একটি কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে বলছি। আজকে যদি আমি বলি আজকে দেশের এই অবস্থা, কালচার অফ ইম্পিউনিটি, বা আমি গুম হত্যা বা এক্সট্রা জুডিশিয়াল যে কিলিংগুলো, এটার যদি আমি বিরুদ্ধে কোনো কথা বলি, আমাকে সঙ্গে সঙ্গে এক দল বলবে যে আমি আরেক দলের পক্ষ নিয়ে বলছি। এই কারণে আমরা কিন্তু রীতিমতন খুবই একটা বিব্রত বোধ করি যে আমরা কোথায় গিয়ে আমরা কি বলবো, আমাদেরকে একটা লেবেল করা হবে। আমি এক জায়গায় গিয়ে খুব দাঁড়িয়ে মনে হলো যে আমি খুব নিরপেক্ষভাবে আজকে আমি কথাগুলো বলছি, এই সহিংসতা বন্ধ করার। আমার সঙ্গে যে গ্রুপে আমি দাঁড়িয়ে বলছি, হয়তো আমার পাশে যে সে একটি খুব পার্টিজান একটি বক্তব্য রাখলেন, তখন সবাই একটা ইয়ের মধ্যে পড়ে গেল যে না, এটা তো খুব একটা নিরপেক্ষ হলো না। আপনি যে কথাটা বলছেন, এই ঝুঁকিটা তো থাকবেই, কিন্তু তারপরেও কি কোনো ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে? অবশ্যই ভূমিকা, তাই তো আমি বলছি আমাদের সাহস করে একটা ভূমিকা নিতে হবে এবং বলতে হবে যে যেই কোনো পরিস্থিতিতে আজকে সত্যি কথাটা বলতে হবে। এবং সত্যি কথা হলো যে দেশ একটি সংকটের দিকে যাচ্ছে, সামনে খুবই একটা আমি বলবো বিপর্যয় অবস্থায় যাচ্ছে, এবং আমাদের সবাই মিলে আমাদেরকে এটার একটা সলিউশন আনতে হবে যেমন করে হোক। এবং যে গণতন্ত্র বলেন আর যাই বলেন, হত্যাকাণ্ড কিন্তু করতে দেওয়া যাবে না, শিশু হত্যা করা যাবে না, একটি অন্ধ মায়ের একটি সন্তানকে মারা যাবে না। এইটা সবাই মিলে আমাদেরকে একটা কনসেনসাসে আসতে হবে। ধন্যবাদ আপনাকে শাহিনা নাম। জেনারেল মাহবুব, সিভিল সোসাইটির ভূমিকা আপনি কি আশা করেন? এটা অত্যন্ত দুঃখজনক যে আজকে সিভিল সোসাইটি, বাংলাদেশের সিভিল সোসাইটি কিন্তু অত্যন্ত গৌরবোজ্জ্বল সিভিল সোসাইটি, আজকে যা তারা ভীরু, তারা এগিয়ে আসছে না। এটা আমি শুধু এইটুকুই অনুভব করছি যে এটা কিন্তু তারা তাদের দায়িত্ব থেকে পিছিয়ে যাচ্ছে এবং তারা সত্যিকারেই ভীরু, তারা চ্যালেঞ্জ নিতে চাচ্ছে না। আমি মনে করি আজকে জাতির একটা বিরাট সংকট, সেই সংকটে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদের কথাই লোকে শুনবে এবং তাদেরই এই ভূমিকা পালন করে এই যে সমস্যার নিরসন আনতে হবে। তাদেরই আমি মনে করি কথায় গোটা দেশের মানুষ এবং বিশ্ব বিবেক জাগ্রত হবে।
এটাই বিশ্বাস। কিন্তু এই যে শাহিনা বলছেন যে একটা পক্ষে ঠেলে দেওয়া হচ্ছে কোনো একটা কথা বললেই, তো ওনারা কিভাবে আসবেন তাহলে? না ঠেলে দেবে যে আমি আসবো না, এটা তো ঠিক হয় না। এটা তো একটা এসকেপিস্ট একটা মনোবাস, মানে একটা অ্যাটিচিউড। এই এসকেপিস্ট অ্যাটিচিউড থেকে বেরিয়ে আসতে হবে। সকলে মিলে আমি মনে করি যদি তারা একত্রিত হয়, নিশ্চয়ই সিভিল সোসাইটি সব ভাগ হয়ে গেছে এমন অভিযোগ তো আছে। সেই ভাগটাকে এখন এই জাতীয় সংকটে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ। এটা আমি মনে করি। সারা হোসেন, জেনারেল মাহবুব বলছেন যে সিভিল সোসাইটি এখন চ্যালেঞ্জটা নিতে চাচ্ছে না। আমার মনে হয় নাগরিক সমাজ বলি একটু আমাদের নিজেদের ভাষায় বোঝার চেষ্টা করি, সুশীল টুশীল বোঝাটাও খুব মুশকিল অনেক সময়। আমার মনে হয় আমরা সবাই তো নাগরিক সমাজের মধ্যে পড়ছি, যাদের কোনো দলীয় পরিচয় নেই। তো কেউ কি কিছু করছেন না? দাঁড়াচ্ছেন তো, মানববন্ধন হচ্ছে, কথা বলার চেষ্টা হচ্ছে। যে যাদেরকে পুছিয়ে বলা হয় তারা টক মারানি, খালি টক শোতে যাচ্ছে, টক শোতে গিয়ে কথা তো বলছে, জনগণের কথা বলার চেষ্টা করছে, নিজের কথা বলারও চেষ্টা করছে, তো তা কিন্তু সাথে সাথে পুছিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখি ইদানিং দেখা গেল অন্য কয়েকজনকে যারা বিভিন্নভাবে কথা বলেন, বিভিন্ন জায়গায় লেখালেখি করেন, হয়তো সরকারের সমালোচনা করেন বলে ওদেরকে বলা হলো যে ওদেরকেই নির্মূল করে দেওয়া হবে, ওদেরকে জাতীয় বেঈমান হিসাবে পরিচয় দিয়ে দেওয়া হবে। এরকম একটা প্রবণতা, এটা খুব দুঃখের সাথে বলছি, এরকম একটা প্রবণতা এই সরকারের আমলে আমরা খুবই দেখি। আনফর্চুনেটলি বিএনপি সরকারের আমলে আরও বাজেভাবে দেখেছি। সেখানে এমনও বলে দেওয়া হয়েছে যে যারা যুদ্ধ অপরাধের বিচার চাইছে তাদের সংগঠনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সময়। তো এগুলো আমরা দেখে আসছি এক একটা দলের সময়, যারা নাগরিক সমাজ বলে নিজেদেরকে পরিচয় দেয়, যারা বলে যে আপনাদের দুই দল আপনারা কাজ করেন, আমরা আপনাদের কারোর সাথে থাকতে চাচ্ছি না, আমরা বাংলাদেশের পক্ষে থাকতে চাচ্ছি, তখন বলা হয় তোমাদেরকে যেভাবেই পারি আমরা পচিয়ে দেব। এবং একই অবস্থা আমরা এখনও দেখছি। কেউ যে কিছু করছে না আমার মনে হয় সেটা ঠিক না। কিন্তু গতবারে নির্বাচনের গত 5ই জানুয়ারি নির্বাচনের আগে যখন আমরা দেখলাম যে অনেকে দাঁড়ালেন, অনেকে সেই সময় বলার চেষ্টা করলেন যে এখনই সমাধানটা দেন যাতে আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে না যাই, তখন আপনাদের সবারই মনে আছে যে তাদের নিয়ে কি সব বলা হলো। এবারেও 2 দিন আগে আমরা শুনলাম যে যারা বলছেন যে যারা এইসব বোমাবাজি করছেন তাদের তদন্ত করা হোক, তাদেরকে ধরা হোক, কিন্তু তাদেরকে হাত গুড়িয়ে না ফেলা হোক, তাদেরকে সাথে সাথে তাদেরকে শুট অন সাইট না করা হোক। তাদেরকেও বলা হচ্ছে তারা সব আতলামি করছে, এইসব আতেলদেরকে নাকি পছন্দ করা হয় না। ধন্যবাদ সারা হোসেন। শাহজাহান খান, সুশীল সমাজে বসে আছে এটা কি ঠিক? আমি মনে করি না। সাংস্কৃতিক জোট তারা নেমেছে রাস্তায়। আপনার সুপিয়া কামালের নেতৃত্বে আমরা সেদিন দেখলাম মানববন্ধন হয়েছে, তারা নেমেছে রাস্তায়। সুলতানা কামালের নেতৃত্বে রাস্তায় নেমেছে। এবং আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশের শ্রমিক, বিভিন্ন সেক্টরের শ্রমিক, তারপর কর্মচারী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী তারা ঐক্যবদ্ধ হয়েছে। 30 তারিখে তারা ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করতে যাচ্ছে। সবাই বসে আছে হাত গুটিয়ে, এটা কিন্তু ঠিক না। আরেকটা বিষয় হলো হয় এই ধরনের, আমি একটা কথা বলতে চাই, আপনাদের সকলের মনে থাকার কথা, বিএনপির এক সময় একজন মন্ত্রী ছিলেন নাজমুল হুদা সাহেব, উনি সুশীল সমাজ সম্পর্কে কি কথা বলেছিলেন আমি তাদেরকে বিব্রত করতে চাই না। কিন্তু এই যে শাহজাহান খুব সংক্ষেপে যদি বলেন যে ধরুন যে কথাটা সরকার বা বিরোধী দলের পক্ষে বা যেদিকে যাচ্ছে আমার পক্ষে না হলে আমি তাকে অন্য পক্ষে ঠেলে দিচ্ছি, এটা ঠিক না। এটা যেটা বলেছেন এটা ঠিক না। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আপনার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে তখন কিন্তু ওইখানে 2টা রাজনৈতিক দল ছিল, একটা ছিল ন্যাশনালিস্ট ফ্রন্ট আর একটা ছিল বিএনপি। এই বিএনপি না, ওই বিএনপি হলো ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি। তো সেই বিএনপি এবং ন্যাশনালিস্ট পার্টি তারা যৌথভাবে তারা করলো কি, ওই জার্মানের পক্ষ নিল। চার্চিল তখন হলো প্রধানমন্ত্রী। চার্চিলকে যখন প্রশ্ন করা হলো যে এই যে আপনার দেশের মধ্যে যে 2টি দল যারা জার্মানিদের পক্ষ নিল, এদের সম্পর্কে আপনার কী কমেন্ট, উনি বলেছিলেন এটা হলো কম্বাইন্ড ম্যাডনেস। আমিও মনে করি যে এখন বিএনপি জামাত মিলে একটা কম্বাইন্ড ম্যাডনেসের সৃষ্টি। ধন্যবাদ আপনাকে। আমি পরে এই যে বাংলাদেশের সব মানে যে আজকে যে পাগলামি করা, এই পাগলামির কারণেই কিন্তু আমাদের দেশের আজকে মানুষ অকারণে জীবন দিচ্ছে। সকলকে এগিয়ে আসতে। ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্ন করবেন তারানা তাবাসসুম প্রমি। বিবাদমান রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি কার্যকরী সংলাপ ছাড়া চলতি রাজনৈতিক অচলাবস্থা থেকে বেরিয়ে আসা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। একটি বিবাদমান রাজনৈতিক দলগুলোকে নিয়ে এটা কার্যকরী সংলাপ ছাড়া কি এই অবস্থা থেকে বেরিয়ে আসা যাবে? জেনারেল মাহবুব। অসম্ভব। আমি মনে করি একমাত্র এর সমাধান হচ্ছে সংলাপ, এবং সংলাপেই হচ্ছে গণতন্ত্রের ভাষা, সমঝোতা। এখানে কেউ ছাড় দেবে, কেউ নেবে, একটা বসে এটা সিদ্ধান্ত নিতে হবে এবং তার জন্য এগিয়ে আসতে হবে। সরকারেরই আমি মনে করি অনার্স লাইস উইথ দ্য গভর্নমেন্ট, সরকারকে উদ্যোগ নিতে হবে। কিন্তু আমরা হাত বাড়িয়ে আছি,
এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত। ধন্যবাদ আপনাকে জেনারেল মাহবুব সারা হোসেন। সংলাপ ছাড়া কি এখান থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় আছে? সংলাপ অবশ্যই দরকার এই কারণেই যে আমাদের ইতিহাসে কোথাও কিন্তু বলা নাই যে কাউকে এইসব নির্মূল মানে বা দমন নীতিতে গেলে আমরা কোনো এরকমই সমস্যার সমাধান করতে পারি। আপনারা যদি আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখেন, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, এক একটা ঘটনা কিন্তু আরও নতুন ঘটনার সৃষ্টি করছে। এবং বাংলাদেশে আমার মনে হয় এরকম অবস্থা বোধহয় দাঁড়ায়নি, যেটা আমাদেরকে বলার চেষ্টা কিন্তু করা হচ্ছে আমার মনে হয় বিভিন্নভাবে, যে আমরা আবার দ্বিতীয় একটা মুক্তিযুদ্ধে আছি। এখন কিন্তু আমার মনে হচ্ছে না আমরা ওই অবস্থায় আছি। আমরা নিজেদের দেশে দাঁড়িয়ে আছি, আমাদের দেশের মধ্যে পার্থক্য আছে, মতবিরোধ আছে, সেটা কিন্তু নিরসন করার দায়িত্ব আমাদের সকলেরই। আমার মনে হয় না যে নিজেদের মানুষ মেরে এই দমন পীড়ন নীতির মধ্যে গিয়ে আমরা সমাধানটা আনতে পারবো। শাহজাহান খান। আর আমি মনে করি যে কথাটা বলেছেন সংলাপ কার সঙ্গে হবে? সংলাপ কোনো আদর্শের লড়াইতে সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় না এই দুনিয়ার কোথাও। আদর্শের লড়াই এখানে, কারণ একদিকে মুক্তিযুদ্ধের পক্ষে আর একদিকে বিপক্ষের শক্তির লড়াই, এটা পরিষ্কার হয়ে গেছে। সুতরাং সংলাপ, যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি, মুজিব ভুট্টো আলোচনা হয়েছিল, কোনো সংলাপ হয়েছিল, কোনো সমাধান হয়েছিল? মান্নান জলিলের আলোচনা হয়েছিল, সংলাপ হয়েছিল, কোনো সমাধান হয়েছিল? সৈয়দ আশরাফ আর ফখরুল ইসলামের আলোচনা হয়েছিল, সংলাপের সমাধান হয়েছিল? সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তার ইতিহাস বহুত আছে দুনিয়ায়। আমি আসছি সেখানে, দুনিয়ায় বহুত আছে। 1979 সালে পবিত্র কাবা গৃহ দখল করে নিয়েছিল ইরানি সন্ত্রাসীরা, 15 দিন দখল করে রাখছিল, পারছিল। লাল মসজিদ পাকিস্তানে দখল করে সন্ত্রাসীরা এখন বেরিয়ে আসার পথটা কি? আমি বাইরে আবার রাস্তাটা বের করতেছি, আগে তো আমার সেটাই বলুন আপনি। তারপরে আসেন আপনার আমার হাতে সময় খুবই কম। শিখ মৌলবাদী, আপনি সেখানে আমরা দেখছি যে আপনার ভারতে স্বর্ণ মন্দির দখল করে তারা করছিল, শেষও ছিল, করতে পারে না কিছু। বহু সন্ত্রাসী ইতিহাস আমাদের আছে, এই বাংলাদেশে আছে, ভারতে আছে, বহু আছে। এবং আমি যেটা মনে করি সেটা হলো যেখানে আদর্শের লড়াই, সেখানে এই আদর্শের লড়াইতে বা জয় পরাজয়ের মধ্য দিয়েই এর সমাধান হতে হবে, অন্য কোনো সমাধান নেই। ধন্যবাদ আপনাকে। শাহিনা নাম জয় পরাজয়ের প্রশ্ন তুলেছেন শাহজাহান খান। না, আমিও বিশ্বাস করি কোনো রকমের তো সংলাপ করতেই হবে, না হলে এখান থেকে বেরিয়ে আসবো। কিন্তু তার আগে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। হ্যাঁ, অবশ্যই হত্যাকাণ্ড আগে বন্ধ করতে হবে, তারপরে তার পাশাপাশি সংলাপও করতে হবে, এই দুটো করতে হবে, না হলে হবে না। কিন্তু সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্টলি দেখতে হবে যে দেশ একটা কোন দিকে চলে যাচ্ছে, খুবই বিপর্যয়ের মধ্যে আছে, এবং এটা থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে। সবাইকে কনসেনসাসে আসতে হবে যে দেশের একটা সংকটময় একটা অবস্থা দিয়ে যাচ্ছে এবং এটা থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে শুরু হবে সংলাপ হোক, তারপরে শুরু হবে সমঝোতা হোক বা যাই হোক, কিন্তু হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, এটা হলো প্রথম কথা। মাহবুব খুব 20 সেকেন্ড সময় পাবেন। সংলাপের বিরুদ্ধে যারা কথা বলে তারা কিন্তু আমি মনে করি সংঘাতকে তারা বুকে জড়িয়ে ধরতে চায়। তারাই কিন্তু এই সংঘর্ষ, এই সন্ত্রাসের জন্য দায়ী, কারণ তারা সংলাপে বিশ্বাস করে না। সংলাপের বিপরীতে যে কথাটা, সেটা কিন্তু সংঘাত। ধন্যবাদ। তাহলে আমি কি মনে করবো? ধন্যবাদ। সংঘাতই চায়। ধন্যবাদ। আমি শুধু স্মরণ করে দিচ্ছি মাহবুব ভাইকে, আপনাকে, সেটা হলো যে অবশ্যই সংলাপ হয়েছে। শেখ হাসিনা খালেদা জিয়াকে ফোন করেছিল, মনে আছে আপনাদের? সংলাপে সেই ফোনের আলোচনা যদি শোনেন, এখন এক পর্যায়ে বেগম খালেদা জিয়া বলেছে কোনো আলোচনার দরকার নাই। সেই আলোচনা আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি একটি প্রশ্ন রাখছি দর্শকদের কাছে, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, যে কার্যকরী সংলাপ ছাড়া কি এই অবস্থা থেকে বের হয়ে আসা যাবে? আপনারা কতজন মনে করেন এটা সংলাপ দরকার? এটা আপনারা কতজন মনে করেন? আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আছে, আমি দেখতে পাচ্ছি শুধু 2-1টি হাত ছাড়া 99% অলমোস্ট। আর একটু হাত তুলবেন যে আপনারা কয়জন মনে করেন যে না, সংলাপের প্রয়োজন নাই? একটু হাত তুলবেন, কয়জন মনে করছেন যে সংলাপের কোনো দরকার নেই? 1, 2, 3, 4, 5 জন, 6 জন এখানে মনে করছেন। আপনি এখানে অবশ্যই আমি একটা কথা বলি, আপনার ভাইকে যে হত্যা করেছে তার সঙ্গে কি আপনি সংলাপ করবেন নাকি? ধন্যবাদ। আমার মা বোনকে যারা ধর্ষণ করেছে তার সঙ্গে সংলাপ করবেন? ধন্যবাদ শাহজাহান খান। বলেন আপনারা, শাহজাহান খান, যদি সংলাপ করতে হয় তাহলে পরে সেই হত্যাকারীদের বিরুদ্ধে কোনো
বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদেরকে সংগ্রামে যেতে সারা হোসেন খুব 20 সেকেন্ডে শেষ করুন। একটু শাহজাহান ভাইয়ের কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই যারা এই সন্ত্রাস করছে তাদের সাথে সংলাপ দরকার নেই, যারা হুকুম দিচ্ছে তাদের সাথেও দরকার নেই, কিন্তু তারা যে বিষয়গুলো তুলেছে, নির্বাচন চাইছে, গণতন্ত্রের কথা বলতে চাইছে, তাদের পেছনে যারা যাইছে, যারা তাদেরকে ভোট দিতে চাইছে, সবাই কিন্তু আপনাদেরকে ভোট দিচ্ছে না, তাদের সাথেও কি সংলাপ করবেন না? তাদের সাথে কি বসবেন না? কিন্তু যারা মানুষ হত্যা করছে, বিগত দিনে যারা মানুষ হত্যা করেছে, আজকে যারা করছে, তাদের সঙ্গে সংলাপ হবে। আমার হাতে সময় একেবারেই শেষ। অসংখ্য ধন্যবাদ। তবে আমি মনে করিয়ে দেই এখানে জেনারেল মাহবুব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার হাতে সময় নেই, আমি শুধু এতটুকু মনে করিয়ে দেই, এখানে যারা মতামত দিয়েছেন শুধু এই অডিটোরিয়ামে দর্শক যারা আছেন তাদেরই মতামত, এটি পুরো বাংলাদেশের প্রতিফলন কিনা সেটা আমরা জানি না। অসংখ্য ধন্যবাদ। তবে আমি দর্শক শ্রোতা যারা আপনারা সুযোগ দিতে পারেনি আপনাদেরকে আমি দুঃখ প্রকাশ করছি। আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। আশা করছি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।